আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের হচ্ছে থার্ড ইসবিএস সেশন। কথা কি শোনা যাইতেছে? হ্যালো, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে। সো আমাদের আজকে ফার্স্ট যে কেসের কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিস প্রেজেন্টেশন। অপশনের মধ্যে আছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল কোলাইটিস, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, সিগময়েড ভলভুলাস, আর একটা হচ্ছে ইসচেমিক কোলাইটিস। সিনারিও দেখি আমরা। সিনারিওতে কি বলতেছে? 72-year-old ম্যান, মানে এক বয়স্ক ব্যক্তি, তাহলে একটা হচ্ছে ওল্ড পারসন। কমপ্লেন আছে হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটিস আছে, ইসচেমিক হার্ট ডিজিজ আছে, আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। তাহলে প্রিডিসপোজিং ফ্যাক্টরের মধ্যে কি কি আছে? ডায়াবেটিস মেলাইটিস, ইসচেমিক হার্ট ডিজিজ, আর একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। পেশেন্ট ইমার্জেন্সি আসছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন আর ব্লাডি ডায়রিয়া। পেশেন্টের সিম্পটম কি? অ্যাবডোমিনাল পেইন আর একটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া। পেশেন্টের এক্সামিনেশন করে বিপি মোটামুটি নর্মাল আছে, ট্যাকিকার্ডিয়া আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। আর এবারে কি আছে? জেনারেলাইজ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, টেন্ডারনেস, এটা হচ্ছে স্ল্যাভিশ বাউল সাউন্ড। অ্যাবডোমিনাল রেডিওগ্রাফি কি পাওয়া গেছে? মাইল্ডলি ডাইলেটেড স্মল বাউল লুপস। ইনভেস্টিগেশনের মধ্যে হিমোগ্লোবিন কিছুটা কম আছে, ডাব্লিউবিসি কাউন্ট বেশি আছে, তাহলে ডাব্লিউবিসি কাউন্ট বেশি আছে। সোডিয়াম পটাশিয়াম মোটামুটি নর্মাল, ক্রিয়েটিনিন কিছুটা বেশি আছে, আর আছে কি ল্যাকটেট বেশি আছে। তাহলে এখানে কি পেলাম? ডাব্লিউবিসি বেশি, একটা হচ্ছে ল্যাকটেট বেশি। তাহলে পেশেন্টের মেইন সিম্পটমস কি? ব্লাডি ডায়রিয়া। তাহলে আমাদের অপশনগুলো কি? তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট কি ব্লাডি ডায়রিয়া প্রেজেন্ট করে? না, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস মেইনলি শুধু অ্যাবডোমিনাল পেইন থাকে, তাহলে এটা বাদ। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল কোলাইটিস, এটা ব্লাডি ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ ব্লাডি ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে, আর একটা হচ্ছে ইসচেমিক কোলাইটিস ব্লাডি ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। সিগময়েড ভলভুলাস ইউজুয়ালি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন প্রেজেন্ট করে, বাউল অবস্ট্রাকশন নিয়ে। তাহলে আমাদের অপশন থাকতেছে কোনটা? বি, সি আর ই। এর মধ্যে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল কোলাইটিস ইউজুয়ালি হয় কাদের ক্ষেত্রে? কোনো পেশেন্ট যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে বা ক্রনিক পিপিআই ইউজ হয়ে থাকে, তারপরে ব্লাড ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। এই পেশেন্টের এই ধরনের কোনো হিস্ট্রি নাই, তাহলে এটা বাদ। এখন যদি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আর ইসচেমিক কোলাইটিস এর মধ্যে চিন্তা করি, দুইটা দিয়ে অনেক কিছু মিলে, কিন্তু পেশেন্ট যদি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেখি, তাহলে পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, ডায়াবেটিস মেলাইটিস আছে, ইসচেমিক হার্ট ডিজিজ আছে, মানে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর সবগুলো আছে অলমোস্ট। যখন একটা পেশেন্টের ওল্ড এজের পেশেন্ট সাথে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে, এর সাথে যদি পেশেন্ট ব্লাডি ডায়রিয়া প্রেজেন্ট করে, তাহলে সেটাকে একটা মোস্ট লাইকলি ডায়াগনোস হচ্ছে ইসচেমিক কোলাইটিস। এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কারণে বা ইসচেমিক হার্ট ডিজিজ, এই ধরনের পেশেন্টের থ্রম্বোএমবোলিজম ম্যানিফেস্টেশন হওয়ার রিস্ক থেকে বেশি। যদি এমবোলাসটা যদি
মানে সেলুলার আর্টারি অপারেশন করে তাহলে কি হয় পেশেন্ট স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করে। যদি কোনো জিআইটি ভেসেল যেগুলো আছে যদি ভেসেল অবস্ট্রাকশন হয় তাহলে সেক্ষেত্রে বাউল ইসকেমিয়া প্রেজেন্ট করতে পারে। যদি বাউলের ইসকেমিয়া হয় বা বাউলের ব্লাড সাপ্লাই কমে যায় তাহলে সেখানে কি হয় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে যে কারণে ল্যাকটেটটা বাড়বে। আবার যেহেতু ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে সো জিআইটি মিউকোসাল গুলো ব্লাড সাপ্লাই কমে যাবে, মিউকোসাল যে ইন্টিগ্রিটি থাকবে সেই ইন্টিগ্রিটি ড্যামেজ হবে, এখানে আলসার ফর্মেশন হবে এবং সেখান থেকে ব্লাডি ডায়রিয়া হবে। তাহলে আমাদের এখান থেকে লার্নিং পয়েন্ট কি, ওল্ড এজে কোনো পেশেন্ট যদি কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে কোনো অ্যারিথমিয়া বা ইসকেমিক হার্ট ডিজিজ বা ডায়াবেটিস অথবা পেরিফেরাল পালস অ্যাবসেন্ট আছে বা ইরেগুলার পালস আছে, এই ধরনের পেশেন্ট যদি ব্লাডি ডায়রিয়া প্রেজেন্ট করে তাহলে ডায়াগনোস হবে কি ইসকেমিক কোলাইটিস। ল্যাকটেট বেশি কেন বললাম, কারণ এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে এই কারণে। ডাব্লিউবিসি কাউন্ট বেশি কেন, ইসকেমিয়া রয়েছে এখানে ইনফ্লামেটরি চেঞ্জ হচ্ছে এই কারণে ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে। আর যেহেতু ব্লাড ডায়রিয়া হচ্ছে সেই কারণে হিমোগ্লোবিনটা কম আছে কিছুটা। তাহলে ওল্ড এজের পেশেন্ট কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে, অ্যাবডোমিনাল পেইন এন্ড ব্লাড ডায়রিয়া প্রেজেন্ট করছে, ডায়াগনোসিস ইসকেমিক কোলাইটিস। লেখেতে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হবে কি সিটি কন্ট্রাস্ট। সিটি কন্ট্রাস্ট। নেক্সট কোশ্চেন দেখি, which of the following is the most likely diagnosis? এখানে কি আছে 52-year-old woman comes to the clinic 6 weeks after the laparoscopic cholecystectomy, তাহলে তার একটা হিস্ট্রি cholecystectomy আছে, cholecystectomy। পেশেন্ট এখন কমপ্লেইন কি ডায়রিয়া এন্ড লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া এন্ড লোয়ার অ্যাবডোমিনাল পেইন। Examination of patient pulse BP normal, abdomen soft, mild tenderness in the surgical site. ইনভেস্টিগেশনের মধ্যে হিমোগ্লোবিন নরমাল, ডাব্লিউবিসি কাউন্ট নরমাল, সিআরপি নরমাল, স্টুল কালচার নেগেটিভ। তাহলে এখানে আমরা যে অপশনগুলো দেখি ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সিনড্রোম। ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সিনড্রোমের পেশেন্টের মেইনলি কমপ্লেইন থাকে অ্যাবডোমিনাল ব্লোটিং এন্ড ডায়রিয়া, সাথে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে তার ব্যাকগ্রাউন্ডে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়। কোলেসিস্টেমির সাথে কি ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের কোনো রিলেশন আছে? এই ধরনের কোনো রিলেশন নাই। দুই নম্বর হচ্ছে বাইল অ্যাসিড ডায়রিয়া। এই বাইল অ্যাসিড ডায়রিয়াটা কোলেসিস্টেমির সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড আমি একটু পরে বলতেছি। এবার হচ্ছে ইরিটেবল বাইল সিনড্রোম। তাহলে আইবিএস এর সাথে কোলেসিস্টেমির তেমন একটা রিলেশন নাই। সিডোমেমব্রেনাস কোলাইটিস, একটু আগে আমি বললাম সিডোমেমব্রেনাস কোলাইটিস কি হয় ব্লাডি ডায়রিয়া হয়, আর পেশেন্টের লং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অথবা পিপিআই টেকনিক হিস্ট্রি থাকে। ক্যাম্পাসের ক্ষেত্রে পেশেন্টের ব্লাড ডায়রিয়া হয়। এখন বাইল অ্যাসিডের সাথে কোলেসিস্টেমির কি রিলেশন? গল ব্লাডারের মেইন কাজ কি, আমাদের বডিতে গল ব্লাডারের কাজ হচ্ছে বাইল স্টোর করা আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন করা, বাইল স্টোর এন্ড কনসেন্ট্রেশন। কোন পেশেন্টের যদি গল ব্লাডারটা কেটে ফেলা হয় মানে কোলেসিস্টেক্টমি করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে পেশেন্টের বাইলটাকে স্টোরেজ থাকতে পারবে না, লিভার থেকে যে বাইলটা তৈরি হবে এটা গল ব্লাডার স্টোর না থেকে সরাসরি ইন্টেস্টাইন চলে আসবে। ইন্টেস্টাইন থেকে আমরা জানি কি টার্মিনাল লাইন থেকে বাইলটা ইন্ট্রাহেপাটিক রিসার্কুলেশন মানে আবার অ্যাবজর্পশন হয়। এখন যখন বাইলটা স্টোর থাকতেছে না বেশি বেশি বাইল আসতেছে, তো বেশি বেশি বাইলটা তখন স্মল ইন্টেস্টাইন ক্রস করে কোলনে যাবে, মানে বাইলটা হচ্ছে কোলনকে স্টিমুলেশন করে। বাইলটা যখন কোলনে যাবে কোলনকে স্টিমুলেশন করে বেশি বেশি ওয়াটার সিক্রেশন করে। এই কারণে কোন পেশেন্টের যদি কোলনে বাইল কন্টেন্ট বেশি যায় তাহলে পেশেন্টের ওয়াটার ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। তাহলে একটা কন্ডিশন পেলাম কি যদি কোলেস্টেরল করা হয়, আবার একটা কন্ডিশন যদি কোন পেশেন্টের ইন্টেস্টাইনাল সার্জারি থাকে মানে স্মল বাইল ডিসেকশন করা হয় তাহলে সেই ক্ষেত্রে বাইলটা বেশি বেশি কোলনে যাবে এবং কোলনকে স্টিমুলেট করে ডায়রিয়া করবে। তাহলে যদি কোনো একটা পেশেন্টের কোলেসিস্টেক্টমি করার পরে ডায়রিয়া ডেভেলপ করে তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে বাইল অ্যাসিড ডায়রিয়া।
তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ফর হিম। তাহলে পেশেন্টের হিস্ট্রি কি পাইছি, 49-year-old woman, পেশেন্ট একটা ডায়াগনোস কেস অফ সিরোসিস। পেশেন্ট এখন কমপ্লেন করতেছে অ্যাবডোমিনাল সুয়েলিং and pain accompanied by oceanic confusion. হাতে কি আছে, পেশেন্টের ওয়াইনের হিস্ট্রি আছে, অনেক জনের পালস বেশি নরমাল, টেম্পারেচারটা বেশি আছে, আর কি আছে, হি ইজ কনফিউজড এন্ড হ্যাজ এ লিভার ফ্ল্যাপ। লিভার ফ্ল্যাপ মানে ফ্ল্যাপিং ট্রেমর আর কি, মানে হেপাটিক এনকেফালোপ্যাথির ফিচার আছে। There are changes consistent with chronic liver disease. He has tense, painful ascites. এক্সামিনেশন করে কি আছে, ইনভেস্টিগেশনে ডাব্লিউসি কোন বেশি আছে। আদার্স ইনভেস্টিগেশন ফাইন্ডিংস অলমোস্ট নরমাল, অ্যালকালিন ফসফোরেট বেশি আছে, এএলটি বেশি, অ্যাসিটিক ট্যাগ করে কি পাওয়া গেছে, মোর দ্যান 250 নিউট্রোফিল পার কিউবিক মিলিমিটার। কোন একটা সিএডি পেশেন্টের ব্যাকগ্রাউন্ডে যদি পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন এবং টেন্স অ্যাসিটিস প্রেজেন্ট করে, সাথে ফিভার থাকে, তাহলে এটাকে কি বলে, সিরোসিস প্লাস অ্যাবডোমিনাল পেইন প্লাস ফিভার। তাহলে এখানে ডায়াগনোসিস কি হবে, ঠিক আছে, তাহলে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আচ্ছা, এখানে টেক্সট দিলে টেক্সট আসলে দেখা যায় না অ্যাপসে না ঢুকলে, আপনারা যদি আনমিউট করে কথা বলেন তাহলে ওটা আসলে বেশি ইন্টারেক্টিভ হবে। টেক্সট দেখতে লাভ মিউটের অ্যাপস যাওয়া লাগে। তাহলে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের ক্ষেত্রে ইনজেকশন চয়েস হচ্ছে অ্যাসিটিক ট্যাব। এই ক্ষেত্রে আমরা কি করব, মোর দ্যান 250 নিউট্রোফিল কাউন্ট পার কিউবিক মিটার। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ইন্টারভেনাস সেফট্রাক্সন অথবা পাইরাসিন টেজোব্যাক্টাম কম্বিনেশন। এই পেশেন্টের জন্য প্রোফাইলাক্সিস দিতে চাই, তাহলে কি প্রোফাইলাক্সিস দেওয়া যাবে, যদি ফার্দার যাতে এক্সটার্নাল ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস ডেভেলপ না করে। আপনারা আনমিউট করে করতে পারেন, রেসপন্স করতে পারেন চাইলে, না হলে আমি রেসপন্স করি। এই পেশেন্টের যাতে ফার্দার না হয় আর কি, মানে ফার্দার ব্যাকটেরিয়াল না হয়, সেজন্য আমরা ওরাল সিক্লোফ্লোক্সিন বা নফ্লোক্সিন দিতে পারি। তাহলে অ্যাকিউট মানে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের ক্ষেত্রে অ্যাকিউট ট্রিটমেন্ট হচ্ছে ইন্টারভেনাস সেফট্রাক্সন বা পাইরাসিন টেজোব্যাক্টাম কম্বিনেশন, আর প্রোফাইলাক্সিস হিসেবে আমরা সিক্লোফ্লোক্সিন বা নফ্লোক্সিন ব্যবহার করতে পারি। আর এই পেশেন্টের লিভার ফ্ল্যাপ বা ফ্ল্যাপিং ট্রেমর আছে এবং কনফিউশন আছে, তার মানে পেশেন্টের হেপাটিক এনকেফালোপ্যাথি আছে। স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস পেশেন্টের সাথে কমনলি হেপাটিক এনকেফালোপ্যাথি অ্যাসোসিয়েটেড থাকতে পারে। Which of the following is the most appropriate initial treatment? The patient is 55-year-old man, আগে থেকে টাইপ 1 ডায়াবেটিস ফর 40 ইয়ার্স, মানে 40 বছরের পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোস, এর সাথে অটোইমিউন হাইপোথাইরয়েডিজম আছে। পেশেন্টের কমপ্লেন হচ্ছে রিফ্লেক্স, ব্লটিং, nausea and unpredictable vomiting. He has found it more difficult to predict his mealtime insulin requirements and has had some very high and some very low blood sugars, মানে uncontrolled blood glucose. He has a postural drop of 15 millimeter mercury. Uric acid. There is bilateral diabetic neuropathy with numbness to the machine on both sides. Gastroscopy could not be completed due to presence of food in stomach. Investigation findings এর মধ্যে পেশেন্টের ইম্পর্টেন্ট আছে এইজ হচ্ছে 8.2%। তার মানে একটা মিডল এজ ম্যান যার 40 বছরের ডায়াবেটিস রয়েছে এবং আনকন্ট্রোলড ডায়াবেটিস, এর সাথে কি আছে, পেশেন্টের ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, অটোনমিক নিউরোপ্যাথি আছে। অটোনমিক নিউরোপ্যাথি আমরা কিভাবে বুঝতেছি, একটা রয়েছে আনপ্রেডিক্টেবল ডায়াবেটিস, মানে কখনো ভেরি হাই সুগার, ভেরি লো সুগার,
এটা ইউজুয়ালি অটোনমিক নিউরোপ্যাথি পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। আরেকটা রয়েছে পেশেন্টের পোস্টাল ড্রপ রয়েছে, এর বাইরে রিফ্লাক্স এবং ব্লোটিং রয়েছে। এগুলো ইন্ডিকেট করে পেশেন্টের অটোনমিক নিউরোপ্যাথি আছে। অটোনমিক নিউরোপ্যাথি পেশেন্ট যদি কনস্টিপেশন এবং ভমিটিং এ প্রেজেন্ট করে, এটা ইউজুয়ালি প্রেজেন্ট করে গ্যাস্ট্রোপ্যারেসিসের কারণে। আমরা আগে বলছিলাম যে আমাদের জিআইটি যে মোর্টালিটি, এটা কন্ট্রোল করে অটোনমিক নার্ভাস সিস্টেম। ডায়াবেটিস, পার্কিনসন্স বা অন্য যেগুলো অটোনমিক নিউরোপ্যাথি করে, এই ডিজিজগুলোতে এই জিআইটি মোর্টালিটিটা মেইনটেইন হয় না। পেশেন্টের গ্যাস্ট্রোপ্যারেসিস ডেভেলপ করে বা জিআইটি সিউডো অবস্ট্রাকশন ডেভেলপ করে। তাহলে গ্যাস্ট্রোপ্যারেসিস পেশেন্টদেরকে ট্রিটমেন্ট হিসেবে আমরা ইউজ করি কি প্রোকাইনেটিক এজেন্টস। প্রোকাইনেটিক এজেন্টস প্রোকাইনেটিক কি কি আছে? একটা হচ্ছে ডমপেরিডন আর একটা হচ্ছে মেটোক্লোপ্রোমাইড। তাহলে ডায়াবেটিস পেশেন্ট যদি এরকম কনস্টিপেশন বা ভমিটিং কমপ্লেন করে, অ্যাবডোমিনাল ফুলনেস কমপ্লেন করে, ডায়াবেটিস যদি এরকম আনপ্রেডিক্টেবল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রোকাইনেটিক এজেন্টে ট্রিটমেন্ট করতে পারি। এখানে ট্রিটমেন্ট অপশন হবে কি ডমপেরিডন। ডমপেরিডন না থাকলে একটা অপশন থাকতো মেটোক্লোপ্রোমাইড। Okay. 49-year-old man presents to the clinic for review, referred by GP, diagnosis of IBS diagnosed patient. She has increasing difficulty managing her symptoms over the past 6 months. On examination, BP normal, pulse normal, BMI normal. On reviewing her symptoms, which of the following raises suspicion of diagnosis other than IBS? কোন সিমটমস থাকলে আমরা আইবিএস বলে অন্য কিছু চিন্তা করব। কি অপশন আছে? অ্যাবডোমিনাল পেইন, তাহলে আইবিএস পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। অল্টারনেটিভ ডায়রিয়া এন্ড কনস্টিপেশন, মিউকাস ইন স্টুল, পেইন নট রিলিভড বাই ডেফিকেশন, symptoms aggravated by eating. তাহলে আগের দিন আমরা আইবিএস এর ফিচার পড়ছিলাম, যে রোমফল ক্রাইটেরিয়া আমরা ডায়াগনোস করি, আর এর বাইরে আইবিএস সিমটমস গুলো পড়ছিলাম। তাহলে এর মধ্যে একটা সিমটম ছিল যে পেইন হচ্ছে রিলেটেড টু ডেফিকেশন, মানে পেইন রিলিভ আফটার ডেফিকেশন। আইবিএস এর পেশেন্ট গুলো ডেফিকেশনের পরে পেইনটা রিলিভ হয়। তাহলে যদি পেইন নট রিলিভ বাই ডেফিকেশন, মানে পেশেন্ট যদি কমপ্লেন করে যে তার ডেফিকেশনের পরও পেইনটা রিলিভ হচ্ছে না, তাহলে আমরা আইবিএস বাদে আদার ডায়াগনোসিসও কনসিডার করব। বাকি অন্য যে ফিচারগুলো আছে, অ্যাবডোমিনাল পেইন, অল্টারনেটিভ বাউল হ্যাবিট, মিউকাস ইন দ্য স্টুল, সিমটমস অ্যাগ্রাভেটেড বাই ইটিং, সবগুলো আইবিএস এর ফিচার। ওকে, পেশেন্টের ক্ষেত্রে কি 42-year-old woman presents for review after surgery for ilexical Crohn's disease, মানে পেশেন্টের Crohn's disease জন্য ilexical সার্জারি হিস্ট্রি আছে, ilexical Crohn's disease জন্য সার্জারি হিস্ট্রি আছে। She is very disappointed as she continues to have diarrhea. Some 6 weeks after her surgery, her motions are very loose and she says the diarrhea causing a burning sensation as she passes it, although there is no blood in it. মানে পেশেন্টের একটা ওয়াটার ডায়রিয়া হইতেছে, কোনো ব্লাড নাই। ফাইন্ডিংস খুব বেশি সিমিলার কিছু নাই। এমআরআই shows no active inflammation. WBC count normal, ESN normal. একটা ক্রনস ডিজিজের পেশেন্ট, রিসেন্টলি তার সার্জারি হয়েছে, কিন্তু সার্জারি করার পরও তার কন্টিনিউয়াসলি ডায়রিয়া হইতেছে। এবং ডায়রিয়াটা কি ধরনের ডায়রিয়া? ওয়াটারি ডায়রিয়া হইতেছে। এই ধরনের একটা সিনারিও আমরা এর আগে সলভ করছিলাম। ক্রনস ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে ডায়রিয়া কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে ক্রনস ডিজিজটা অ্যাগ্রাভেট করতে পারে। দুই নম্বর হচ্ছে সার্জারি করার ফলে যদি লং সেগমেন্ট সার্জারি হয়, সেক্ষেত্রে গ্যাস্ট্রিক মোর্টালিটিটা চেঞ্জ হতে পারে, জিআইটি মোর্টালিটিটা, এবং স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে। একটা হইতেছে ক্রনিক ডিজিজ নিজেই মানে রেসপন্স করে না বা অ্যাগ্রাভেট করছে। একটা হইতে পারে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়েছে। আর একটা হইতে পারে কি, একটাই বললাম যে যদি পেশেন্টের স্মল বাউলটা রিসেকশন হয়, সেক্ষেত্রে বাইলগুলো কোলনে বেশি, মানে কোলনে বেশি পাস করে এবং কোলনকে স্টিমুলেট করে ডায়রিয়া করে, যেটাকে বলে বাইল অ্যাসিড ডায়রিয়া। বাইল অ্যাসিড ডায়রিয়া।
তাহলে ক্রনিক ডিজিজ যদি অ্যাগ্রাভেট করে বা ডায়েট সার্জারিতে রেসপন্স না করে, তাহলে সেক্ষেত্রে ক্রনিক ডিজিজ যদি অ্যাগ্রাভেট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, ইএসআরটা বেশি পাবো। কিন্তু এখানে ইএসআর আছে কি নর্মাল, অলমোস্ট ক্লোজ টু নর্মাল। আবার এমআরআই করে দেখা যাচ্ছে যে কোনো অ্যাক্টিভ ইনফ্লামেশন নাই, মানে ক্রনিক ডিজিজে কোনো সাইন তার নাই। বাকি থাকলো কি দুইটা, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, বাইল অ্যাসিড ডায়রিয়া। তাহলে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের ক্ষেত্রে মেইনলি পেশেন্টের একটা ইম্পর্টেন্ট কমপ্লেইন থাকে হচ্ছে অ্যাবডোমিনাল ব্লটিং। অ্যাবডোমিনাল ব্লটিং বা অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকতে পারে। পেশেন্টের এই ধরনের কোনো কমপ্লেইন নাই, পেশেন্টের শুধু কমপ্লেইনটা কি, ওয়াটারি ডায়রিয়া আছে। তাহলে আমাদের অপশন আছে কি, বাইল অ্যাসিড ডায়রিয়া। বাইল অ্যাসিড ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন কি, বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রিং এজেন্ট বলা হয়। বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রিং এজেন্ট কি নামে পাওয়া যায়, কোলেস্টেরামিন নামে পাওয়া যায়। তাহলে আমরা বলছিলাম কি, যদি স্মল ইন্টেস্টাইন রিসেকশন হয় তাহলে বাইলগুলো কোলনে বেশি আসে এবং কোলনকে স্টিমুলেশন করে করে ডায়রিয়া করে, কোলনিক ডায়রিয়া। কোলেস্টেরামিনগুলো কি করে, বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রিং এজেন্টের কাজ করে, বাইল অ্যাসিডের সাথে বাইন্ড করে একে ইনঅ্যাক্টিভ করে ফেলে। তাহলে কোলেস্টেরামিনটা যখন বাইল অ্যাসিডের সাথে বাইন্ড করবে, করে এটাকে ইনঅ্যাক্টিভ করবে, তখন কি করে, তখন কোলনকে স্টিমুলেট করতে পারে না, তখন ডায়রিয়াটা হয় না। তাহলে বাইল অ্যাসিড ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে কোলেস্টেরামিন। সিনারে কি কিভাবে আসতে পারে, অলরেডি আমরা দুইটা সিনার পাইছি, একটা হচ্ছে যে পোস্ট কোলেসিস্টেক্টমি, আর একটা হচ্ছে আইলেসিক্যাল মানে ইন্টেস্টিনাল সার্জারি। তাহলে এই ব্যাকগ্রাউন্ডে যদি ওয়াটারি ডায়রিয়া থাকে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে বাইল অ্যাসিড ডায়রিয়া, ট্রিটমেন্ট হচ্ছে কোলেস্টেরামিন। Which of the following is the most important causative factor in the development of obesity in majority of patients? এটা কোনো স্পেসিফিক কোশ্চেন না, এটা হচ্ছে জাস্ট টাইপ টাইপের কোশ্চেন। ওবেসিটির মেইন কজ কি, ওবেসিটির মেইন কজ হচ্ছে এনার্জি ইনটেক ইন এক্সেস অফ এক্সপেন্ডিচার। কারো যদি যতটুকু এনার্জি এক্সপেন্ড করতেছে তার থেকে যদি বেশি এনার্জি ইনটেক করে তাহলে ওবেসিটি হবে, এটা হচ্ছে ওবেসিটির মেইন ফ্যাক্টর। এর বাইরে ইনসুলিন রেজিস্ট্যান্স, লেপটিন, অন্যান্য কাজের ওবেসিটি হতে পারে, তবে এটা হচ্ছে মেইন কজ। এটা বইয়ে নাই, বাট যেহেতু 5 মিনিট কোশ্চেনগুলোতে আছে, এটা অনেক পরীক্ষা দিতে পারে। তাহলে এনার্জি ইনটেক বেশি আর এনার্জি এক্সপেন্ড কম, এটা হচ্ছে ওবেসিটির মেইন রিজন। Deficiency of hot protein is most likely to be responsible for this condition. এরকম একটা সিনারিও এর আগে পরীক্ষায় আসছে রিসেন্টলি। 17-year-old man presents to the allergy clinic. কি কমপ্লেন আসছে, suffered from 2 episodes over the past 6 months where he has presented with facial swelling and shortness of breath without urticaria. মানে এটা হচ্ছে ফেশিয়াল সোয়েলিং আছে, এটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ আছে, রিকারেন্ট এপিসোড। আর এবারে কি আছে, ভমিটিং, অ্যাসিড উইথ অ্যাবডোমিনাল পেইন। তাহলে এখানে ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস এনজিওইডিমা, মোস্ট লাইকলি হেরিডিটারি এনজিওইডিমা। এনজিওইডিমা পেশেন্টগুলো ফেশিয়াল সোয়েলিং, শর্টনেস অফ ব্রেথ, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং এগুলো প্রেজেন্ট করতে পারে, এবং এই ধরনের পেশেন্টগুলো ইউজুয়ালি আর্টিকেরিয়া থাকে না। হেরিডিটারি এনজিওইডিমা কজ কি, এখানে হচ্ছে C1 এস্টারেজ ইনহিবিটর, এটার ডেফিসিয়েন্সি থাকে। এখানে অ্যান্সার কি, C1 এস্টারেজ ইনহিবিটর। এটা নিয়ে ইমিউনোলজি পড়াশোনা একটু ডিটেলস করবো, আপাতত এটা ডিটেলস যাইতেছি না। নেক্সট কোশ্চেন কি, deficiency of which vitamin is most likely to have caused his symptoms? তাহলে পেশেন্টে কি আছে, 50-year-old man, long standing history of alcohol abuse. পেশেন্ট আসছে কি নিয়ে, increasing confusion, increasing drowsiness over the first 24 hours, and now largely confined to bed because he is unsteady on his feet. GCS 14. He has ataxia, nystagmus, ophthalmoplegia. You note a deficit in short-term memory. তাহলে আমরা কি কি পাইলাম, একটা হচ্ছে পেশেন্ট হচ্ছে অ্যালকোহলিক, পেশেন্ট হচ্ছে এখন ডিসওরিয়েন্টেড, এর সাথে আছে অ্যাটাক্সিয়া, নিস্টেগমাস, অপথ্যালমোপ্লেজিয়া, হচ্ছে মেমোরি লস।
তাহলে এই যে কম্বিনেশনটা অ্যাটাক্সিয়া, নিস্টেগমাস, নপথ্যালমোপ্লাজিয়া এন্ড মেমোরি লস, এই কম্বিনেশনটা পাওয়া যায় কোথায়? বি1 ডেফিসিয়েন্সিতে। এই সেম টাইপের একটা কোশ্চেন এবার এক্সপিএস এর পরীক্ষায় আসছে। বি1 ডেফিসিয়েন্সি কাদের ক্ষেত্রে কমন? একটা হচ্ছে অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে, আরেকটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম লং টার্ম যদি স্টারভেশন করে বা অ্যানোরেক্সিয়া নার্ভাসা পেশেন্ট যদি হয়। আরেকটা হতে পারে যারা রিফাইন্ড রাইস খায়, রিফাইন্ড রাইসে বি1 ডেফিসিয়েন্সি থাকে, বি1টা কম থাকে। তাহলে কোনো একটা পেশেন্টের যদি ব্যাকগ্রাউন্ডে এরকম হিস্ট্রি থাকে যে পেশেন্ট অ্যালকোহলিক বা লং টার্ম স্টারভেশন করছে বা পেশেন্ট রিফাইন্ড রাইস খায়, আর সে পেশেন্ট প্রেজেন্ট করে এরকম অ্যাটাক্সিয়া নিয়ে, নিস্টেগমাস নিয়ে, অপথ্যালমোপ্লাজিয়া নিয়ে, সাথে যদি পেশেন্টের মেমোরি লস থাকে, তাহলে মোস্ট একটা ডায়াগনোস হচ্ছে বি1 ডেফিসিয়েন্সি। এবার এক্সপিরিয়েন্স যে কোশ্চেনটা আসছিল সেটা ছিল যে পেশেন্ট হচ্ছে ইজ অন রিফাইন্ড রাইস ডায়েট, তারপরে এই ধরনের একটা সিনারি আছে অ্যাটাক্সিয়া, নিস্টেগমাস এন্ড অপথ্যালমোপ্লাজিয়া আছে। তাহলে এখানে ডায়াগনোস করবে ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি। তাহলে বাকিগুলো আমাদের জানা লাগবে কি কি হতে পারে। ফলিক অ্যাসিড কি রিপ্রেজেন্ট করতে পারে? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া রিপ্রেজেন্ট করতে পারে। ভিটামিন এতে কি রিপ্রেজেন্ট করতে পারে? নাইট ব্লাইন্ডনেস নিয়ে, নাইট ব্লাইন্ডনেস। বি1 তো আমরা পড়লামই। বি6 পেশেন্ট প্রেজেন্ট করে মেইনলি পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে। কোন ড্রাগ বি6 ডেফিসিয়েন্সি করে? আমাদের দেশে কমনলি আমরা ইউজ করি ওয়ার্ডে আমরা বি6 গ্রেড সাপ্লিমেন্টেশন দিই না, বলতে পারবেন? ওকে, তাহলে আমাদের খুব কমনলি আমরা ইউজ করি টিবি পেশেন্টদের ক্ষেত্রে আইসোনিয়াজিন। হ্যাঁ, আইসোনিয়াজিন। তাহলে আইসোনিয়াজিন হচ্ছে বি6 ডেফিসিয়েন্সি করতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে। তাহলে টিবি পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যতদিন আইসোনিয়াজিন দিব ততদিন বি6 সাপ্লিমেন্টেশন দিব। বি12 কি নিয়ে প্রেজেন্ট করে? একটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, অপটিক অ্যাট্রফি করতে পারে, আর আছে সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। ভিটামিন বি1 ও পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথি আমরা কি কি কজ পাইলাম এখান থেকে? নিউট্রিশন ডেফিসিয়েন্সি হবে, একটা হচ্ছে বি1, 6, আর একটা হচ্ছে 12। আরেকটা ভিটামিন কোনটা কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়? তিনটা বাদে ওরা 4টা ভিটামিন আছে, ডেভিডসনের বক্সে লিখে আছে আর কি, যেগুলো পেরিফেরাল নিউরোপ্যাথি করে। তাহলে ভিটামিন 1, 6, 12, আর একটা হচ্ছে ভিটামিন ই। তাহলে এই 4টা ভিটামিন পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে। পরীক্ষায় এমসিকিউ আসে, অনেক সময় সিঙ্গেল বেস্ট আসে। আচ্ছা, এই সেম টাইপের মানে একটা ট্র্যাড নিয়ে আর একটা ডিজিজ প্রেজেন্ট করে এবং পরীক্ষা আসে। এটা হচ্ছে অ্যাটাক্সিয়া, অপথ্যালমোপ্লাজিয়া, একটা হচ্ছে অ্যারিথ্রেক্সিয়া। এই ট্র্যাডটাকে কি বলা হয়? যেটা আপনি চিন্তা করেন পর অ্যান্সার করলে হবে, সমস্যা নেই। না লাস্টে জিজ্ঞাসা করেন, যদি না বলতে পারেন সমস্যা নেই। 22-year-old man presents with long history of intermittent abdominal discomfort and diarrhea. Like a young patient প্রেজেন্ট করছে abdominal discomfort and diarrhea নিয়ে। BMI মোটামুটি নর্মাল, ক্লিনিক্যালি অ্যানিমিক, celiac disease suspected. Which of the following institution will most reliably diagnose this patient? তাহলে মোস্ট রিলায়েবলি celiac disease diagnose করবে কোন ইনভেস্টিগেশন? অ্যান্সার কি হবে? এখানে কি কি আছে? ডিটেকশন অফ অ্যান্টিজেন, anti-gliadin antibodies in serum, fecal calprotectin testing, fecal elastin testing,
microscopic examination of small bowel biopsy আর জাইলোস অ্যাবজর্পশন টেস্ট। অ্যান্সার কোনটা হবে? যদি সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে ইনিশিয়াল ইনভেস্টিগেশন বা ইনভেস্টিগেশন ফার্স্ট ইনভেস্টিগেশন বলে, তাহলে সেক্ষেত্রে হবে অ্যান্টিবডি ডিটেকশন। অ্যান্টিটিটিজি হতে পারে, অ্যান্টিগ্লাইডিন হতে পারে, বা অ্যান্টি এন্ডোমেসাইল অ্যান্টিবডি হতে পারে। কিন্তু যদি বলে মোস্ট রিলায়েবল বা মোস্ট কনফার্মেটরি বা গোল্ড স্ট্যান্ডার্ড, তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্মল বাউল বায়োপসি। সিলিয়াক ডিজিজের সাথে কোন অ্যান্টিবডির ডেফিসিয়েন্সি থাকে কমনলি? IgA. IgA ডেফিসিয়েন্সি থাকে। এক্সেলেন্ট। আচ্ছা, এটা কম্বিনেশন কি মনে পড়ছে? অ্যাটাক্সিয়া, এরিথ্রেক্সিয়া, অপথ্যালমোপ্লাজিয়া, এই তিনটাই তো মনে হয়েছিল। কমপ্লেন লাগতেছে। ওকে, ফাইন। Measurement of which of the following in a sample of pieces would be most appropriate to confirm the diagnosis? তাহলে ডায়াগনোসিসের কনফার্মেটরি ইনভেস্টিগেশন কোনটা? কি বলছে দেখি। A patient with long history of rheumatoid arthritis and restrictive cardiomyopathy thought to be due to amyloidosis comes to the gastroenterology clinic, suffering from episodes of diarrhea over the past few months. Now has peripheral pitting edema of both loins, albumin low. You are suspecting protein losing enteropathy. তাহলে প্রোটিন লজিং এন্টিবায়োটিক ক্ষেত্রে আমরা ফিচার্সে কি মেজার করতে পারি যেটা ডায়াগনোসিস কনফার্ম করতে হেল্প করবে? মোস্ট রিলায়েবল কোনটা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? প্রোটিন লজিং এন্টিবায়োটিক ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মেজার করতে পারি। একটা হচ্ছে আলফা 1 অ্যান্টিটিএফসি, আর একটা হচ্ছে ক্রোমিয়াম লেভেল অ্যালুমিন। এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আলফা 1 অ্যান্টিটিএফসিন। ট্রিপসিন দুইটা দিয়ে আছে, আলফা অ্যান্টিটিএফসিন আর একটা অ্যালুমিন। কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আলফা 1 অ্যান্টিটিএফসিন। এর কারণ হচ্ছে আলফা 1 অ্যান্টিটিএফসিন এটা যে এনজাইমগুলো আছে এটাতে ডিগ্রেডেশন হয় না, এই কারণে এটা ইনট্যাক্ট অবস্থায় ফিসেসে পাস করে। অন্যান্য যে প্রোটিনগুলো আছে সেগুলো ইউজুয়ালি ডিগ্রেডেশন হয়ে যায়, সো আমরা অ্যাবসলিউট মেজারমেন্টটা করতে পারি না। তাহলে প্রোটিন লজিং এন্টিবায়োটিক ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? একটা হচ্ছে ক্রোমিয়াম লেভেল অ্যালবুমিন, আর একটা হচ্ছে আলফা 1 অ্যান্টিটিরিপসিন। কোথায় দেখি? ফিসেসে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? আলফা 1 অ্যান্টিটিরিপসিন। Which of the following is the next most appropriate investigations? তাহলে বয়স হচ্ছে পেশেন্টের 60-year-old man, একটা ওল্ড এজের পেশেন্ট। কমপ্লেন হচ্ছে 7 month history of intermittent epigastric pain leading to bad abdominal pain আছে, nausea and vomiting আছে, সাথে ওয়েট লস আছে। He drinks 4 pints of beer and a bottle of wine per day. তাহলে অ্যালকোহলিক কি পেশেন্ট, এপিগ্যাস্ট্রিক পেইন, ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করছে। হিমোগ্লোবিন কম আছে কিছুটা, এমসিবি বেশি, আর সাইনিস নরমাল। তাহলে একটা অ্যালকোহলিক পেশেন্ট যদি এপিগ্যাস্ট্রিক পেইন এন্ড ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করে তাহলে ডায়াগনোসিস কি হবে? অ্যালকোহলিক, এপিগ্যাস্ট্রিক পেইন, আর একটা হচ্ছে ওয়েট লস। তাহলে এখানে ডায়াগনোসিস কি? এনিওয়ান? ওকে, অ্যালকোহলিক পেশেন্টের যদি আমি এপিগ্যাস্ট্রিক পেইন ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করে তাহলে এখানে মোস্টলি ডায়াগনোসিস হচ্ছে, যদি অ্যাকুট কেসে প্রেজেন্ট করে তাহলে না, অ্যাকুট না, সরি, এটা ক্রনিক প্যানক্রিয়াটিস, অ্যাকুট প্যানক্রিয়াটিস ওয়েট লস থাকবে না। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে সিটি অ্যাবডোমেন। এখানে এমসিবিটা বেশি কেন? এমসিবিটা বেশি হচ্ছে অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে, মানে এমসিবিটা বেশি থাকতে পারে। এই পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটিস পেশেন্টে আমরা জানি ডায়াবেটিস থাকে, ডায়রিয়া থাকে। যে পেশেন্টের ডায়রিয়া বা ডায়াবেটিস কোনো হিস্ট্রি নাই, এটার কারণ কি হতে পারে? ডায়রিয়াও নাই, ডায়াবেটিসও নেই।
Okay. Which of the following is the most appropriate next investigation? The 70-year-old man, বয়স্ক রোগী, asks the tiredness and lethargy নিয়ে. He has been suffering from fever, gradual weight loss. He has a history of hypertension, takes Namipril. He had some teeth removed because of dental decay. On examination, he has a temperature of 37.9 degrees Celsius. Auscultation reveals peristaltic and early diastolic mania. একটা ওল্ড এজের পেশেন্ট, এর সাথে আছে কি ফিভার আছে আর মালামাল আছে। ইনভেস্টিগেশনে তেমন সিগনিফিকেন্ট কিছু নেই। কালচার করে পাওয়া গেছে স্ট্রেপ্টোককাস বোভিস আর ইকোকার্ডিওগ্রাফি করে পাওয়া গেছে ভেজিটেশনস ইন দ্য মাইটাল ভালভ। তাহলে আমরা আগের দিনই বলছিলাম যদি ফিভারের সাথে মালমার থাকে কোন একটা পেশেন্টে, তাহলে আমরা দুইটা জিনিস পরীক্ষার জন্য মাথায় রাখবো, একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আর একটা হচ্ছে অ্যাট্রিয়াল মিক্সোমা। তাহলে পেশেন্টটা আমরা ইকোকার্ডিওগ্রাফিতে ভেজিটেশন পাইছি আর কালচার করে পাইছি স্ট্রেপ্টোককাস বোভিস, সাথে পেশেন্টের ফিভার আছে মালমার আছে। তাহলে এখানে ডায়াগনোসিস কি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। যদি ডিউরেশন বেশি থাকে তাই যে পাস্ট ফিউ মান্থস তাহলে ডায়াগনোসিস সাব অ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আমরা লাস্টে এসবি সবটাতে বলছিলাম কোন একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস পেশেন্টের কালচার করে যদি স্ট্রেপ্টোককাস বোভিস পাওয়া যায় তাহলে আমাদের নেক্সট ইনভেস্টিগেশন কি হবে? কোলোনোস্কোপি। কেন কোলোনোস্কোপি করবো আমরা? কোলন ক্যান্সার হতে পারে। কোলন ক্যান্সার হতে পারে। স্ট্রেপ্টোককাস বোভিসটা কোলন ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশনে থাকতে পারে। Given the likely diagnosis, which of the following would be the most appropriate intervention? The patient complaint কি আছে? 56-year-old woman, history of systemic sclerosis, complaint হচ্ছে gastroesophageal reflux disease, but over the past few months she has suffered from increasing symptoms of abdominal bloating, intermittent diarrhea and constipation. She is also increasingly nauseated despite taking her omeprazole. On examination, she has a slightly distended abdomen which is soft with only mild tenderness. Barium swallow shows evidence of severe esophageal dysmotility. Gastroscopy shows a hiatus hernia and mild esophagitis with normal renal biopsy. The patient was set diagnosis of systemic sclerosis. এখন পেশেন্ট মেইনলি কমপ্লেইন করছে কি অ্যাবডোমিনাল ব্লোটিং, ইন্টারমিটেন্ট ডায়রিয়া এন্ড কনস্টিপেশন। এক্ষেত্রে আমাদের কি বলছি অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন কি হবে? পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস আর পেশেন্টের কমপ্লেন হচ্ছে অ্যাবডোমিনাল ব্লোটিং, ডায়রিয়া এন্ড কনস্টিপেশন। তাহলে আমরা আগে প্রশ্নে বললাম যে অ্যাবডোমিনাল ব্লোটিং এটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল অভিজ্ঞতা একটা অন্যতম মেইন সিমটমস। এখন আসি সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের কি কি জিআইটি ফিচার আসতে পারে। সিস্টেমিক স্ক্লেরোসিস কি হয়? পেশেন্টের মেইনলি টিস্যুগুলা ফাইব্রোসিস হয়ে যায়, স্ক্লেরোসিস হয়ে যায়, তারপর অ্যাট্রফি হয়। তাহলে জিআইটি যে মাসলগুলো আছে ইসোফেগাস বলি, স্টোমাক বলি, ইন্টেস্টাইন বলি, তাহলে এই টিস্যুগুলো যদি ফাইব্রোসিস হয় তাহলে কি হবে? টিস্যুগুলো মোটালিটি কমে যাবে। তাহলে ইসোফেগাল মোটালিটি যদি কমে যায় তাহলে পেশেন্ট কি করবে? ডিসফেজিয়া কমপ্লেন করবে। জিআইটি মোটালিটি যদি কমে যায় তাহলে কি হবে? কনস্টিপেশন হবে। যেখানে মোটালিটি কমে যায়, নর্মালি কি আমরা যখন নদীতে বা ড্রেনে যদি ফ্লো কমে যায়, পানি ফ্লো কমে যায়, তাহলে সেখানে কি হয়? ময়লা জমা হয়, শ্যাওলা জমা হয়। এমনই ভাবে জিআইটি যদি মোটালিটি কমে যায় তাহলে সেখানে কি হয়? ব্যাকটেরিয়াগুলো ওভারগ্রোথ হয়, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্ট প্রেজেন্ট করতে পারে ডিসফেজিয়া নিয়ে, কনস্টিপেশন নিয়ে, আর যদি ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় তাহলে সেক্ষেত্রে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে।
তাহলে সিস্টেমিক পেশেন্টের যদি এরকম কমপ্লেন করে যে অ্যাবডোমিনাল পেইন, ব্লোটিং, ডায়রিয়া, তারপর হচ্ছে কনস্টিপেশন, তাহলে এখানে মোস্ট একটি ডায়াগনোসিস কি ব্যাকটেরিয়া অভাগ্য সিনড্রোম আছে, ইসোমেট্রিয়াল ব্যাকটেরিয়াল অভাগ্য। ব্যাকটেরিয়াল অভাগ্যতার ক্ষেত্রে আমরা বলছিলাম কি ইনভেস্টিগেশন অফ চয়েস বা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন যদি বলে তাহলে কি হবে হাইড্রোজেন ব্রেথ টেস্ট, আর যদি বলে কনফার্মেটিভ বা গোল্ড স্ট্যান্ডার্ড তাহলে কি হবে স্মল ওয়েল এক্সপ্রেশন এন্ড কালচার। ট্রিটমেন্ট কি আমরা বলছিলাম ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে রিফ্যাক্সিমিন। তো রিফ্যাক্সিমিন অপশন না থাকে তাহলে হবে কোয়াইমক্সিক্লার। যদি এটাও না থাকে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মেট্রোনিডাজল। তাহলে তিনটা যে কোনো একটা অপশন অ্যান্সার হবে। যদি রিফ্যাক্সিমিন থাকে তাহলে ফার্স্ট লাইন রিফ্যাক্সিমিন। তাহলে এখানে আমরা কি কি অপশন আছে দেখি। ডক্সিসাইক্লিন, ডক্সিসাইক্লিন তো ইউজ করি না। গ্লুটেন ফ্রি ডায়েট আমরা কাদেরকে দিই সিলিয়াক ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে। মেটোক্লোপ্রোমেট কাদেরকে দিই একটু আমরা বলছিলাম যদি কোনো পেশেন্টের গ্যাস্ট্রোপ্যারালাইসিস থাকে তাহলে তাদের ক্ষেত্রে মেটোক্লোপ্রামাইড ইউজ করি। তাহলে এখানে গ্যাস্ট্রোপ্যারালাইসিস কিছু বলা হয়নি। তারপর হচ্ছে মেট্রোনিডাজল অপশন আছে, তাহলে অ্যান্সার হবে মেট্রোনিডাজল। স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এর রিস্ক ফ্যাক্টর কি কি ছিল মনে আছে? স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, টেস্ট বেস জন্য এমসিকিউ জন্য রেগুলার আসে। তাহলে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর ছিল চারটা ভাগে। একটা আছে যদি অ্যাক্লোহাইডিয়া বা হাইপোক্লোহাইডিয়া হয়, মানে এই সেল সিচুয়েশন কমে যায়। কি কারণে কমতে পারে? একটা যদি গ্যাস্ট্রেক্টমি করা হয়, এই সেল রিলিজ হয় কোন সেল থেকে? আমাদের গ্যাস্ট্রো ফার্স্ট ক্লাসে পড়ছিলাম মনে আছে, স্টোমাকে কোন সেল এই সেল রিলিজ করে? প্যারাটাল সেল। প্যারাটাল সেল। প্যারাটাল সেলের যে অ্যান্টিবডি ফর্মেশন হলে যে ডিজিজ টাইপের নাম কি? পারনিশাস অ্যানিমিয়া। পারনিশাস অ্যানিমিয়া। তাহলে কোনো পেশেন্ট যদি এই সেল সিচুয়েশন কমে যায় কি কারণ হতে পারে? যদি পেশেন্টের স্টোমাকে গ্যাস্ট্রেক্টমি করা হয় অথবা যে প্যারাটাল সেলের এগেইনস্ট অ্যান্টিবডি ফর্মেশন হয় মানে পারনিশাস অ্যানিমিয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্যারাটাল সেল ঠিকমতো কাজ করবে না, এই সেল রিলিজ কম হবে, আর সাথে একটা রিলিজ কম হবে কি ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা বিটিওর অ্যাবজর্পশনের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে পেশেন্টের এই সেল কম হবে, বিটিওর ডেফিসিয়েন্সি হবে, এটাকে বলা হয় পারনিশাস অ্যানিমিয়া। এটা একটা অটোইমিউন ডিজিজ। কোন পেশেন্ট ক্রনিক পিপিআই ইউজ করে তার ক্ষেত্রে এই সেল সিচুয়েশন কম হতে পারে। নেক্সট হচ্ছে ডিসমোর্টালিটি। জিএইচ ডিসমোর্টালিটি কি কারণে হতে পারে? একটা যদি সিস্টেমিক স্ক্লেরোসিস হয়, আর একটা হচ্ছে অটোমিক নিউরোপ্যাথি যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি। এরপর ছিল স্ট্রেকচার, যদি কোনো বায়োল ডিসেকশন হয় বা কোনো সার্জারি হয়, একটা সার্জারির নাম আছে বিলডর কি কোনো সার্জারি আছে বায়োল ডিসেকশন। আর একটা ছিল হাইপোগামাগ্লোবিউলিনেমিয়া। এই ধরনের কোনো যদি রিস্ক ফ্যাক্টর থাকে এবং এই পেশেন্টরা যদি কমপ্লেন হয় অ্যাবডোমিনাল ব্লোটিং প্লাস ডায়রিয়া, এই ধরনের কোনো একটা রিস্ক ফ্যাক্টর আছে, পেশেন্টের গ্যাস্ট্রেক্টমি হয়েছে, পারনিশাস অ্যানিমিয়া আছে বা ক্রনিক পিপিআই ইউজ করে, অথবা ডায়াগনোস কেস অফ ডায়াবেটিস মেলিটাস, অথবা সিস্টেমিক স্ক্লেরোসিস, অথবা পেশেন্টের কোনো একটা সার্জারি হয়েছে, বায়োল ডিসেকশন সার্জারি হয়েছে, অথবা পেশেন্টের গামা গ্লোবিন ডেফিসিয়েন্সি আছে এবং পেশেন্টের কমপ্লেন হচ্ছে অ্যাবডোমিনাল ব্লোটিং এবং ডায়রিয়া। ডায়াগনোস হবে কি ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বা স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। ইনভেস্টিগেশন অফ চয়েস কি হাইড্রোজেন ব্রেথ টেস্ট, আর কনফার্মেটরি যদি বলে বা গোল্ড স্ট্যান্ডার্ড বলে তাহলে কি হবে স্মল ওয়েল এক্সপ্রেশন। এটা বারবার বলার কারণ হচ্ছে খুব রেগুলারলি মানে এখান থেকে কোশ্চেন আসে। শেষ নেই।
আজকে আসলে কোশ্চেন এগুলো ছিল। তো একটা কি বললাম, দুইটা কোশ্চেন ছিল আপনাদের জন্য। একটা হচ্ছে অ্যাটাক্সিয়া এরিথ্রিয়া অপটিমাইজের কন্ডিশনকে কি বলা হয়, কি সিনড্রোম বলে? মিলার ফিশার সিনড্রোম। কোন অ্যান্টিবডি পাওয়া যায় এখানে? একটা ছিল জিবিএস, ছিল জিবিএস পাওয়া যায় ইউজুয়ালি অ্যান্টি জিএম1 মনে হয়, তো যদি ভুল না হয়ে থাকে। আর মিলার ফিশার পাওয়া যায় জিকিউ1। আর আরেকটা কোশ্চেন ছিল ক্রনিক প্যানক্রিয়াটিস পেশেন্ট, কিন্তু পেশেন্টের ডায়রিয়া কমপ্লেন করে নাই, ডায়াবেটিস মেলাইটিসও কমপ্লেন করে নাই। এরকম তো হইতে পারে? হইলে কেন হয় এরকম? পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন আছে, ওয়েট লস আছে, কিন্তু ডায়রিয়া নেই, ডায়াবেটিস মেলাইটিস নয়। তাহলে আমাদের ডেফিনেশন লেখা আছে যে কোনো পেশেন্টের যদি মোর দ্যান 90% ডিস্ট্রাকশন হয় এক্সোক্রাইন বা এন্ডোক্রাইন ফাংশন, এক্সোক্রাইন বা এন্ডোক্রাইন ফাংশন, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের একটা হচ্ছে মেলাইটিস বা ডায়রিয়া হতে পারে, আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে এই লেভেলের ডিস্ট্রাকশন না হয় তো, মানে মোর দ্যান 90% ডিস্ট্রাকশন না হয়, তাহলে পেশেন্টের মানে ডায়াবেটিস ডেভেলপ করবে না বা যে মেলাইটিস নাও থাকতে পারে। তাহলে একটা ক্রনিক প্যানক্রিয়াটিস পেশেন্ট কি কি ভাবে প্রেজেন্ট করতে পারে, এই ডেফিনেশন সুন্দর লেখা আছে। একটা হচ্ছে শুধু এপিগ্যাস্ট্রিক পেইন প্রেজেন্ট করতে পারে, রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটিস ফিসার প্রেজেন্ট করতে পারে, অথবা যদি এরকম বেশি ডিস্ট্রাকশন হয়, মানে মোর দ্যান 90% ডিস্ট্রাকশন হয়, তাহলে সেক্ষেত্রে মেলাইটিস বা ডায়রিয়া, এবং এন্ডোক্রাইন যদি ডিস্ট্রাকশন হয় তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এখান থেকে আর কোশ্চেন। হ্যাঁ, ক্রনিক প্যানক্রিয়াটিস ক্ষেত্রে তাহলে আমরা ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। আর যদি বলে ফাংশন দেখার জন্য, এক্সোক্রাইন ফাংশন দেখার জন্য ইনভেস্টিগেশন অফ চয়েস কি, তাহলে কি হবে? সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ফিকার রিল্যাক্স টেস্ট। আর যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন, তাহলে কি হবে সেক্ষেত্রে অ্যান্সার? গোল্ড স্ট্যান্ডার্ড ফর প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন। পরীক্ষায় দুই ভাবে কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস ফর প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশন, এটা তো আমরা ফিকার রিল্যাক্স টেস্ট দেখি। আর যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, তাহলে হবে হচ্ছে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। সিক্রেটিনের মেইন ফাংশন কি মনে আছে? আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম। জিআইটি হরমোনগুলো যখন আমরা ডিসকাস করছিলাম, তো তখন আমরা বলছিলাম যে এস সেল থেকে সিক্রেটিন রিলিজ হয়। Pancreatic bicarbonate secretion বা বাইকার্বনেট সিক্রেশন করে। তাহলে সিক্রেটিন স্টিমুলেশন টেস্টে কি করা হয়? এখানে আইভি সিক্রেটিন অ্যানালগ ইউজ করা হয়, করে দেখা যায় প্যানক্রিয়াসে কতটুকু বাইকার্বনেট আসতেছে। ওই বাইকার্বনেটটা এন্ডোস্কোপিক প্রসিডিউরের মাধ্যমে কালেকশন করা হয়। যদি বাইকার্বনেটের ভ্যালু আছে সম্ভবত লেস দ্যান 15 হলে, তাহলে ধরা যায় যে প্যানক্রিয়াস ঠিকমতো বাইকার্বনেট সিক্রেশন করতে পারতেছে না। তাহলে এখানে সমস্যাটা কোথায়? আইভি সিক্রেটিন দেওয়ার পরে আমাদের এন্ডোস্কোপিক্যালি বাইকার্বনেটটা কালেকশন করতে হবে। এন্ডোস্কোপিক প্রসিডিউর করে যখন বাইকার্বনেট কালেকশন করতে যাওয়া হয়, তখন দেখা যাচ্ছে প্যানক্রিয়াস ইনজুরি হতে পারে বা প্যানক্রিয়াটিস হতে পারে। এই কারণে এটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হলো, এটা ইউজুয়ালি আমরা করি না। তাহলে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট ইউজুয়ালি করা হয় না। এই কারণে যদি পরীক্ষা কোশ্চেন আসে ইনজেকশন অফ চয়েস কোনটা, তখন আমরা বলবো ফিকার রিল্যাক্স টেস্ট, কারণ এটা ইউজুয়ালি করা হয়। আর গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা? সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। যেহেতু এটা ইউজুয়ালি নর্মালি করা হয় না, এই কারণে ইনজেকশন অফ চয়েস আসলে এটা অ্যান্সার হবে না। শুধুমাত্র যদি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলে, তখন আমি অ্যান্সার করবো সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। কি দেখায়? এখানে বাইকার্বনেট মিজা করা যায়, সিক্রেটিন দেওয়ার পরে কতটুকু বাইকার্বনেট প্যানক্রিয়াস রিলিজ করতেছে। তাহলে সিক্রেটিন রিলিজ হয় কোথা থেকে? এস সেল থেকে। ফাংশন কি? রিলিজ অফ বাইকার্বনেট। এই বাইকার্বনেটের ইম্পর্টেন্সটা কি, এটা আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছিলাম। প্যানক্রিয়াটিক যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো কাজ করে কোথায়? অ্যালকালাইন মিডিয়াতে। এই অ্যালকালাইন মিডিয়াটা কি তৈরি করে? এই বাইকার্বনেট যে আয়নটা, এই বাইকার্বনেট এসে এখানে অ্যালকালাইন মিডিয়া তৈরি করে, এবং সেই অ্যালকালাইন মিডিয়াতে প্যানক্রিয়াসটা খুব ভালোভাবে কাজ করতে পারে, প্যানক্রিয়াসের যে এনজাইমগুলো আছে।
এই কারণে ক্রনিক প্যানক্রিয়াটিসের পেশেন্ট যাদের ক্ষেত্রে বাইকার্বনেট তৈরি হচ্ছে না, এই পেশেন্টগুলো আসলে ম্যালঅ্যাবসর্পশন প্রিভেন্ট করার জন্য আমরা পিপিআই ইউজ করে থাকি। পিপিআই ইউজ করলে সুবিধা কি হবে? এইচসিএল জিনিসটা কম হবে, তাহলে খাবার যেটা স্টোমাক থেকে বিভিন্ন যে খাবারটা পাস করতেছে, যেখানে প্যানক্রিয়াস যেগুলো কাজ করে, তাহলে ওখানে এইচসিএলটা কম যাবে, তাহলে ওখানে অ্যালকালাইন মিডিয়া তৈরি করতে সহজ হবে। এই কারণে দেখুন ক্রনিক প্যানক্রিয়াটিস পেশেন্টদের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট অপশন আছে, এখানে এনজাইম সাপ্লিমেন্টেশনের পাশাপাশি পিপিআই একটা ট্রিটমেন্ট অপশন আছে। ডিএপশন আছে একটু দেখে নেবেন ওখানে এই যে ম্যালঅ্যাবসর্পশন প্রিভেন্ট করার জন্য কি কি ট্রিটমেন্ট করতে পারি। একটা আছে এনজাইম সাপ্লিমেন্টেশন, তারপর আছে ফ্যাট রেস্ট্রিকশন, আর একটা আছে প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটরটা দেওয়া হয় যেন অ্যালকালাইন মিডিয়াটা তৈরি হতে পারে। যেহেতু প্যানক্রিয়াসটা ঠিকমতো কাজ করতেছে না, বাইকার্বনেট সিক্রেশন করতে পারতেছে না, সো আমরা এইচসিএল সিক্রেশন কমানোর মাধ্যমে মানে মিডিয়াটা একটু বেশি অ্যালকালাইন করার চেষ্টা করে থাকি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। কাল কোনো কোশ্চেন আছে আজকের ডিসকাশন নিয়ে থাকলে করতে পারেন, না হলে আজকে ক্লাস এখানে শেষ করবো না। ওকে, তাহলে আজকে ক্লাস এখানে। থ্যাংক ইউ এভরিওয়ান।